নমস্কার দর্শক বন্ধুরা, এই মুহূর্তে একাধিক গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরছি, তাই অবশ্যই পুরো ভিডিওটি দেখুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটি। 1 নম্বর, বাঙালিদেরকে শেষ করে দিল চোর, বাঙালিদেরকে শেষ করে দিল। এরকম চোর আছে, শেষ করে দিল। চোর 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 হাঁটালে पुलिस हटा रही है। आप टीएमसी के भी जो कार्यकर्ता এতক্ষণ ধরে দেখলেন বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়কে চোর স্লোগান দিয়ে কিছু মানুষের তাড়া করার ভিডিও। এই ভিডিও নিয়ে শোরগোল শুরু হয়েছে। পরিস্থিতি সামাল দিতে তাকে সেনার আশ্রয় নিতে দেখা যায়। কটাক্ষ করে বিজেপি প্রার্থী সজল ঘোষ বলেন, শেষে কিনা বাঙালির তাড়া খেয়ে লুকোলি সেই বিহার ইউপিওয়ালাদের বগলের নিচে থুতু ফেলে তোর ডুবে মরা উচিত। এখনও সময় আছে। বাংলার মানুষের কাছে ক্ষমা চেয়ে স্বীকার কর কত টাকা নিয়েছিস তৃণমূলের থেকে। আপনারা এই ভিডিও দেখে কি খুশি? আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান। চলে আসছি দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরে। কলকাতায় তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দপ্তর এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালিয়েছিলেন যে আধিকারিক, তাকে পুরস্কৃত করল ইডি। বিরল পেশাদারি সাহসিকতার পরিচয় দেওয়ার জন্য বিশেষ সম্মান পেয়েছেন ইডি আধিকারিক প্রশান্ত চান্ডিলা। কেন্দ্রীয় সংস্থার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে রয়েছেন তিনি। 1 মে ইডির প্রতিষ্ঠা দিবস। 1956 সালে এই সংস্থা যাত্রা শুরু করেছিল। শুক্রবার দিল্লিতে 70তম ইডি দিবস পালিত হয়। সেখানেই প্রশান্ত সহ সংস্থার 5 কর্তাকে পুরস্কৃত করা হয় কোনো না কোনো বিশেষ অবদানের জন্য। প্রশান্তকে মঞ্চে ডাকার পর সঞ্চালক বলেছেন, কলকাতার একটি অভূতপূর্ব অভিযানে প্রশান্ত ব্যতিক্রমী পেশাদারি সাহসিকতার পরিচয় দিয়েছেন। বুদ্ধিদীপ্ত তৎপরতায় নিখুঁত পঞ্চনামা প্রস্তুত করেছেন, যা পরে সুপ্রিম কোর্টের শুনানিতে আমাদের অন্যতম মূল প্রমাণ হিসেবে কাজে লেগেছে। উল্লেখ্য, পুরস্কার দেওয়ার সময় আইপ্যাকের নাম উল্লেখ করা হয়নি। ইডি দিবসে প্রতি বছরই কিছু আধিকারিককে পুরস্কার দেওয়া হয়। ইডি সূত্রের খবর, যে 5 আধিকারিক শুক্রবার ইডি দিবসে বিশেষ পুরস্কার পেয়েছেন তারা সকলেই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদমর্যাদার। এদের মধ্যে 3 জনই আইপ্যাক মামলার সঙ্গে যুক্ত। প্রশান্ত ছাড়া পুরস্কার পেয়েছেন বিক্রম অহলোয়াট নামে এক কর্তা। তিনিও কলকাতায় ইডির অভিযানে ছিলেন। সল্টলেকে আইপ্যাকের দপ্তরে তল্লাশির সময় ইডির প্রতিনিধি দলের ছিলেন এই বিক্রম। এছাড়া আইপ্যাকের ডিরেক্টর বিনেশ চান্দেলকে যে মামলায় গ্রেপ্তার করা হয়েছিল তার তদন্তের সঙ্গে যুক্ত এক আধিকারিককেও পুরস্কার দেওয়া হয়েছে। কিন্তু এখানে একটা বড়সড় প্রশ্ন থেকে যাচ্ছে, এত তো ডামাডোল বা এত তো ঢাকঢোল সমস্ত কিছু পেটানোর পর যখন আইপ্যাকের ডিরেক্টর বিনেশ চান্দেলকে গ্রেপ্তার করলো, তারপর কেন শুনানির দিন আদালতে হাজির হলো না ইডির আইনজীবী? কেন জামিন পেয়ে গেলেন বিনেশ চান্দাল? প্রশ্ন কিন্তু উঠছেই। ভোট মিটে যাওয়ার পর ছেড়ে কেন দেয়া হলো তাকে? 3 নম্বর, ভবানীপুরে স্ট্রং রুমে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি। সেখানে তার 4 ঘন্টা কাটানো, আর তা নিয়ে তপ্ত স্ট্রংরুম রাজনীতি। ইতিমধ্যেই দক্ষিণের জেলা নির্বাচনী আধিকারিক
ডিও নির্বাচন কমিশনের কাছে এই নিয়ে রিপোর্ট তলব করেছে। কমিশনের একটি সূত্রের খবর, কোনো প্রার্থীর স্ট্রং রুমে যাওয়ার পেছনে কোনো অন্যায় নেই, তবে সেই সময় মমতা কেন স্ট্রং রুমে গিয়েছিলেন তা জানতে চাইছে কমিশন। তবে এই পর্বে আরও একটি নতুন তথ্য খাড়া করা হয়েছে, তা হলো ইভিএম কারচুপি। ইভিএম কারচুপি রুখতে এবং গণনার দিনের রণকৌশল নির্ধারণ করতে বড় পদক্ষেপ নিতে চলেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল বিজেপি একে অপরকে বারংবার বিভিন্ন জেলায় ইভিএম কারচুপির আশঙ্কায় চিন্তিত রয়েছে, কিন্তু আদেও কি স্ট্রং রুমে ঢুকে ইভিএম মেশিন খোলা সম্ভব? এই দিন এক্সক্লুসিভ সাক্ষাৎকারে গোটা বিষয়টা বিস্তারিত জানিয়েছেন অবসরপ্রাপ্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দেবাশিস সেন। দেবাশিস বাবুর বক্তব্য, যদি সুরক্ষা থাকে ইভিএম ব্যালট বাক্সের থেকেও অনেক সুরক্ষিত। তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি জানান, ব্যালট বাক্সের যুগে যা সুরক্ষা ছিল তা যদি মেনে চলা হয় তাহলে ইভিএমের মতো কোনো কিছুই হতে পারে না। টেম্পার করবে কি করে? ইভিএম মেশিনে সিল লাগানো থাকে, কোনো সফটওয়্যার থাকে না, কোড থাকে মেশিন ল্যাঙ্গুয়েজের কোড, সেটা মাইক্রোচিপ বার্ন করা থাকে, অর্থাৎ পুড়িয়ে ঢোকানো হয়। দেবাশিস বাবুর কথায়, চিপটাকেই যদি পাল্টে ফেলা হয় সেটা অন্য ব্যাপার, কিন্তু সেটাও খুব কঠিন, সেটাও সম্ভব নয়। ব্যালট পেপারের সময়ও ব্যালট বক্স নিয়ে পুকুরের জলে ফেলে দিত। আবার এক্ষেত্রে সাইবার অ্যাটাকও করা যায় না, কারণ ইভিএম ইন্টারনেটে কানেক্টেড নয়, কোডও পরিবর্তন করা যায় না। ক্যালকুলেটরের মতো ব্যাটারিও যদি খুলে নেওয়া হয় মেমোরি থেকেই যাবে। সুতরাং কোনো রকমভাবেই ইভিএম চুরি করা বা ইভিএম কারচুপি করা কোনো রকমভাবেই সম্ভব নয়। যাই হোক, চলে আসি 4 নম্বর গুরুত্বপূর্ণ খবরে। 4 মে ভোট গণনার দিন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় নেতারা কলকাতাতেই থাকছেন। সল্টলেক পার্টি অফিসের কন্ট্রোল রুম থেকে গণনার মিনিট টু মিনিটস রিপোর্ট দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দেবেন তারা। 294 আসনে গণনার গতি প্রকৃতি, কোন আসনে বা কত আসনে এগিয়ে রয়েছে দলের প্রার্থীরা, সেই সব খবর শাহকে পাঠাবেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষকেরা। ভোট গণনার দিন সল্টলেক পার্টি অফিসে থাকবেন বিজেপির প্রধান 2 কেন্দ্রীয় নেতা সুনীল বনসাল ও ভূপেন্দ্র যাদব। বিজেপি সূত্রের যা খবর, বাংলার ভোট গণনার গতি প্রকৃতির দিকে নজর রাখবেন খোদ অমিত শাহজি। ভোট গণনার প্রস্তুতি নিয়ে দলীয় স্তরে দফায় দফায় বৈঠক করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। মালদা ও শিলিগুড়ি, কলকাতায় আলাদা আলাদা বৈঠক করেন রাজ্যের পর্যবেক্ষক সুনীলবাবু। ছিলেন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। 4 ধাপে ভাগ করে জেলা সভাপতি, প্রার্থী, কেন্দ্রভিত্তিক দায়িত্বপ্রাপ্ত নেতাদের নিয়ে বৈঠক চলে। গণনার দিন দলের সব প্রার্থী থেকে শুরু করে সমস্ত স্তরের নেতা ও কর্মীদের এবং কাউন্টিং এজেন্টদের কী ভূমিকা নিতে হবে, শুক্রবার বৈঠকে সেই নির্দেশই দেন বনসালরা। আজ শনিবার কাউন্টিং এজেন্টদের জেলা স্তরে প্রশিক্ষণ দেওয়া হবে। বিজেপির তরফে ইতিমধ্যেই বার্তা দেওয়া হয়েছে, গণনা কেন্দ্রের ভেতরেও কড়া নজর রাখতে হবে এজেন্টদের। কাউন্টিং শেষ না হওয়া পর্যন্ত চালাতে হবে নজরদারি। বাইরে বেরোনোর প্রয়োজন পড়লে তৎক্ষণাৎ বিকল্প এজেন্টদের তৈরি থাকতে হবে গণনা কেন্দ্রে। গণনা প্রক্রিয়া চলাকালীন সেখানে সন্দেহজনক কাউকে নজরে এলে তড়িঘড়ি ব্যবস্থা নিতে হবে। দলীয় প্রার্থীদের খবর দিতে হবে তখনই। কোনো প্ররোচনায় পা না দেওয়ার কথাও বলা হয়েছে বৈঠকে। চলে আসছি 5 নম্বর গুরুত্বপূর্ণ খবরে। 2 দফায় ভোট গ্রহণ পর্ব শেষ হয়েছে। 4 মে রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা। 294 কেন্দ্রের ভাগ্য নির্ধারণ হবে সেই দিনই। আর ভোট মেটার পরই পুর নিয়োগ দুর্নীতি মামলায় সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি। জিজ্ঞাসাবাদের জন্য ফের ডাকা হলো তৃণমূল কংগ্রেসের নেতাকে। ভোট শেষের পর গতকাল শুক্রবার ইডি দপ্তরে হাজিরা দিয়েছেন বিধাননগরের তৃণমূল প্রার্থী সুজিত বসু। প্রায় 9 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সিজিও কমপ্লেক্সে। ফের সুজিত বসু এবং রথিন ঘোষকে তলব করল ইডি। ইডি সূত্রের দাবি, মৌখিকভাবে তাদেরকে জানানো হয়েছে ফের 6 তারিখ আসার জন্য। সঙ্গে বেশ কিছু নথি আনতেও বলা হয়েছে সুজিত বসুকে। খবর ইডি সূত্রের, সুজিত বসুকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া এখনও শেষ হয়নি, তাই আরও একবার তলব। অন্যদিকে পুর নিয়োগ দুর্নীতি মামলাতেই আর এক তৃণমূল প্রার্থী রথিন ঘোষকেও ফের 6 তারিখই
তলব করা হয়েছে বলে ইডি সূত্রের খবর। তাকেও নোটিশ পাঠানো হয়েছে বলে ইডি সূত্রের দাবি।